সকল শিক্ষার্থী ও অভিভাবকদের আমার কেমিস্ট্রি কালচার চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর স্ট্রাকচার অফ অ্যাটম যে অধ্যায়টি শুরু করেছি, সেখানে আজকে আমরা জানবো যে বিভিন্ন যে কোয়ান্টাম সংখ্যাগুলো রয়েছে সেই কোয়ান্টাম সংখ্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনা করার আগে আমরা বলে দিই যে এর আগে আমরা দুটো পরমাণুর মডেল বা গঠন আমরা জেনে এসেছি। একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, যেখানে আমরা তার কিছু সাফল্য, কিছু ত্রুটি এগুলো আমরা পেয়েছিলাম। এরপরে এসেছিল কি বোরের পরমাণু মডেল, যেখানেও কি তার অনেকটা কি সাফল্য রয়েছে, এছাড়াও কি তার কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। এরপরে এই যে বোরের পরমাণু মডেলে যে কিছু ত্রুটি বিচ্যুতি দেখা যায়, যার জন্য কি হয়, যার জন্য আমরা যে রেখা বর্ণালীগুলো রয়েছে হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে আমরা পেয়েছিলাম। তো যখন এই বামার সিরিজে যখন ওগুলোকে কোনো উন্নত মানের বর্ণালী বীক্ষণ যন্ত্রে সেগুলোকে দেখা হয়েছিল, তখন ওই বর্ণালীগুলো কী হয়েছিল, আরও সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণালীতে কী হয়েছিল, বিভাজিত হয়েছিল। তো এই যে সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণালীতে বিভাজিত হয়েছিল, এর কারণ বোরের পরমাণু মডেল থেকে কিন্তু পাওয়া যায় না। তো পরবর্তীকালে এই সমস্ত জিনিসগুলোকে ব্যাখ্যা করার জন্য সোমারফিল্ডের মডিফিকেশন, অর্থাৎ সোমারফিল্ড তার একটি তত্ত্বজেন, যে তত্ত্বের সাহায্যে আমরা এই যে ঘটনাগুলোকে এগুলোকে ব্যাখ্যা করতে পারি। তো আজকে তাহলে আমরা জানবো প্রথমে যে সোমারফিল্ডের তত্ত্ব। তো এই যে সোমারফিল্ডের তত্ত্ব, প্রথমে আমরা দেখেছিলাম যে রাদারফোর্ডের যে পরমাণু মডেল সেটি হয়েছিল 1911 সালে, তাই তো? ঠিক এই 2 বছর পরে কি হয়েছিল, এই 2 বছর পরে 1913 সালে বিজ্ঞানী নিলস বোর তার কি দিয়েছিলেন, তার পরমাণু মডেলটি দিয়েছিলেন। ঠিক এই 1913 ঠিক 2 বছর পর, অর্থাৎ 1915 সালে সোমারফিল্ড তার তত্ত্বের সাহায্যে, অর্থাৎ সোমারফিল্ডের যে মডিফিকেশন সেখানে তার সাহায্যে কী করা হয়, যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো রয়েছিল সেগুলোকে ব্যাখ্যা করা যায়। তো আজকে আমাদের এই যে কোয়ান্টাম সংখ্যাগুলো যখন আমরা আলোচনা করব, তো এই কোয়ান্টাম সংখ্যাগুলো জানতে গেলে প্রথমে আমাদের সোমারফিল্ডের তত্ত্ব সম্পর্কে জানতে হবে। তো সোমারফিল্ডের যে মডিফিকেশন, সেখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট তুলে ধরা হয়েছে। তার মধ্যে মূলত আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে দুটো জিনিস আমাদের জানলেই হবে। তো প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে যে সোমারফিল্ড তার তত্ত্বের মাধ্যমে যেটা অ্যাড করেছিলেন বা যে সংযোজন করেছিলেন, সে সংযোজনটা হচ্ছে তিনি বলেছিলেন যে উপবৃত্তাকার কক্ষপথের ধারণা দিয়েছিলেন। উপবৃত্তাকার কক্ষপথ, তিনি এই উপবৃত্তাকার কক্ষপথটি যে ধারণা সেটা তিনি সংযোজন করেছিলেন। আমরা বোরের যে পরমাণু মডেল, সে বোরের পরমাণু মডেলে কি দেখেছিলাম যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে থাকে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে কি করে ইলেকট্রনগুলো অবস্থান করে। তো ঠিক এরকম কি দেখেছিলাম, আমরা অনেকগুলো বৃত্তাকার কক্ষপথ দেখেছিলাম। তো সোমারফিল্ডের মডিফিকেশনে কি বলা হয়, যে এই যে একটা বৃত্তাকার কক্ষপথ দেখা যাচ্ছে, এই বৃত্তাকার কক্ষপথের আন্ডারে কি রয়েছে, কতগুলো উপবৃত্তাকার কক্ষপথ রয়েছে। তো উপবৃত্তাকার কক্ষপথকে অনেকটা কি ডিম্বাকৃতি আকারের হয়। তো ধরো এটা যদি একটা নিউক্লিয়াস হয় এবং এটা যদি একটা কি বৃত্তাকার কক্ষপথ হয়, বলছে এই বৃত্তাকার কক্ষপথের আন্ডারে কি রয়েছে, কতগুলো উপবৃত্তাকার কক্ষপথ ঠিক এই রকম ডিম্বাকৃতি রয়েছে। তো এটা হচ্ছে কি উপবৃত্তাকার কক্ষপথ। তো আমরা কি দেখেছিলাম যে বোরের যে পরমাণু যে মডেল লিখেছিলাম, সে বোরের পরমাণু মডেলে কি দেখেছিলাম, যে এই রকম হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে সেটাখানে আমরা 4টে এরকম কি বর্ণালী পেয়েছিলাম, রেখা বর্ণালী, সেগুলোকে কি বলা হয় থাকে, রেখা বর্ণালী। তো এই বর্ণালীগুলোকে যদি কি করা হয়, কোনো উন্নত মানের বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, তাহলে কি দেখা যায় যে এই বর্ণালীগুলো কি হয়েছিল, আরও সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণালীতে গিয়েছিল, এইরকম আরও সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণালীতে এরা ভেঙে গিয়েছিল বা বিভাজিত হয়েছিল। তো ইলেকট্রন কি হয়, ইলেকট্রন যখন কোনো একটা কক্ষপথে আবর্তন করে, তখন এই ইলেকট্রনের উপর যে কেন্দ্রীয় যে বল কাজ করে, এই কেন্দ্রীয় বল এবং
ইলেকট্রনের যে গতি বা স্পিডে ঘূর্ণায়মান থাকে, এই গতি বা স্পিডে ঘূর্ণায়মান থাকার জন্য ইলেকট্রন যখন এই উপবৃত্তাকার কক্ষপথে থাকে বা এই যখন বৃত্তাকার কক্ষপথে থাকে, তখন এই যে কি বললাম যে কেন্দ্রীয় মান শক্তি এবং ইলেকট্রনের এই যে ঘূর্ণন স্পিডে বা ঘূর্ণন গতির জন্য কি হয়, এদের মধ্যে একটা কি সূক্ষ্ম শক্তির পার্থক্য থাকে। অর্থাৎ এই যে উপবৃত্তাকার কক্ষপথ এবং এই যে বৃত্তাকার কক্ষপথ, এই দুটোর মধ্যে যখন ইলেকট্রন অবস্থান করে উপবৃত্তাকার কক্ষপথে আবার বৃত্তাকার কক্ষপথে, তখন ইলেকট্রনগুলোর মধ্যে কি থাকে, এদের এনার্জির সূক্ষ্ম পার্থক্য থাকে, যেটাকে সাধারণ কোনো বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে এই সূক্ষ্ম পার্থক্যটাকে ধরা যায় না। কিন্তু উন্নত মানের বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে কি করা যায়, এই এনার্জির পার্থক্যটাকে কি করা যায়, ধরা যায়। এবং সেই কারণে কি হয় যে এই যে হাইড্রোজেনের যে রেখা বর্ণালীগুলো, সেই রেখা বর্ণালীগুলো যখন আমরা উন্নত মানের বর্ণালী বীক্ষণ যন্ত্রতে দেখছিলাম, তখন কি হয়েছিল না, সেগুলো আরও সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণালীতে কি হয়েছিল, সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণালীতে সেগুলো ভেঙে গিয়েছিল। তো এই যে উপবৃত্তাকার কক্ষপথের যে ধারণা, সেটা কে দেন, বিজ্ঞানী সোমারফিল্ড। আচ্ছা, এরপরে আমরা আরেকটা সোমারফিল্ডের সংযোজন সম্পর্কে জানবো। সেটা হচ্ছে যে তিনি বলেছিলেন যে উপবৃত্তাকার কক্ষপথগুলো কি করে, বিভিন্ন তলে অবস্থান করে। উপবৃত্তাকার কক্ষপথগুলি বিভিন্ন তলে অবস্থান করে। অর্থাৎ এই যে উপবৃত্তাকার কক্ষপথগুলো রয়েছে, উপবৃত্তাকার কক্ষপথগুলো কখনো কি এরকমভাবে এই তলে আবর্তন করতে পারে, আবার কখনো এই রকম তলে আবর্তন করতে পারে, আবার কখনো 90 ডিগ্রি এইভাবে আবর্তন করতে পারে। অর্থাৎ এই যে অবস্থানটা, এই যে অবস্থানটা উপবৃত্তাকার কক্ষপথের, এই উপবৃত্তাকার কক্ষপথের অবস্থানগুলো এরা কি বিভিন্ন তলে হতে পারে। তো যেহেতু পরমাণুর গঠন কি, আমরা জানি যে পরমাণুর যে আসল গঠন সেটা হচ্ছে কি ত্রিমাত্রিক গঠন। তো ত্রিমাত্রিক গঠনের জন্য উপবৃত্তাকার কক্ষপথগুলো যে সেগুলো কি করতে পারে, বিভিন্ন তলে অবস্থান করতে পারে। তো কখনো এইরকম তলে অবস্থান করতে পারে, কখনো আবার এইরকম তলে অবস্থান করতে পারে, কখনো আবার এইরকম তলে অবস্থান করতে পারে। অর্থাৎ এক কথায় যে ত্রিমাত্রিক স্পেসে সেগুলো কি বিভিন্ন তলে অবস্থান করতে পারে। তো এই ছিল সোমারফিল্ডের যে মডিফিকেশন তত্ত্ব, তার সাহায্যে কি করা হয়, যে সূক্ষ্ম বর্ণালী যে তৈরি হয়, সেই সূক্ষ্ম বর্ণালীগুলো কিন্তু আমরা এই সোমারফিল্ডের তত্ত্ব দ্বারা কি ব্যাখ্যা করে থাকি। আচ্ছা, তো এই ছিল মূল যে সোমারফিল্ডের যে সংযোজন দুটো পয়েন্ট, সেই দুটো পয়েন্ট নিয়ে আমরা কি করলাম, আলোচনা করলাম। তো এগুলো পরবর্তীকালে যখন কি হবে, আমরা কোয়ান্টাম সংখ্যাগুলো জানবো, তখন এগুলো পুরো বিস্তারিতভাবে কি করা হবে, আলোচনা করা হবে। আচ্ছা, এবার আমরা এই যে সোমারফিল্ডের তত্ত্ব যে সম্পর্কে জানলাম, এখান থেকে এবার কি করবো, এবার আমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানবো। তো এবার কি জানবো আমরা, কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার কি, ধরো মিস্টার এক্স বলে কোনো একজন ধরো ব্যক্তি আছে। তো মিস্টার এক্স বলে একজন ব্যক্তি রয়েছে, সে ব্যক্তি ধরো বিকাশ ভবনের কোনো একটা ফ্লোরের কোনো একটা রুমের কোনো একটা টেবিলে তিনি সেখানে বসেন। এবার যদি আমাকে ওই মিস্টার এক্স ঠিক কোন জায়গাটায় অবস্থান করে, ও কোন জায়গাটায় গিয়ে বসেন, সেই জায়গাটাকে যদি আমাকে আইডেন্টিফাই করতে হয়, তাহলে কি করতে হবে, তাহলে আমাকে প্রথমে জানতে হবে যে তিনি কোন বিল্ডিংয়ে রয়েছেন। তাহলে তিনি কোন বিল্ডিংয়ে রয়েছেন, তিনি বিকাশ ভবন বিল্ডিংয়ে রয়েছেন। এরপরে তাহলে আমাকে কি জানতে হবে, এরপরে জানতে হবে যে বিকাশ ভবনের কত ফ্লোরে তিনি রয়েছেন, বা তার যে রুম সেটা কি কত নম্বর ফ্লোরে রয়েছে। আচ্ছা, তাহলে কি হয়েছে, প্রথমে আমরা কি জানলাম যে কোন বিল্ডিংয়ে রয়েছে, আমরা জানলাম বিকাশ ভবন বিল্ডিংয়ে সে রয়েছে। কত নম্বর ফ্লোরে রয়েছে, ধরে নিলাম সে 9th ফ্লোরে রয়েছে। এবার 9th ফ্লোরের তো অনেকগুলো রুম থাকে, এই অনেকগুলো রুমের মধ্যে ঠিক কোন রুমে রয়েছে। আচ্ছা, তারপরে কি হলো, ধরো রুম নাম্বার পেয়ে গেলাম 7। তাহলে কি হলো, ওই রুম নাম্বার 7-এ কি করে মিস্টার এক্স অবস্থান করে। এবার ওই রুমের মধ্যে ধরো আরও অনেকেই রয়েছে, আরও অনেকেই ওর সঙ্গে ধরো কাজ করে। এবার তাহলে যদি আমার মিস্টার এক্সকে আইডেন্টিফাই করতে হয়, তাহলে ঠিক
ওই যে ঘরে রয়েছে ওই ঘরের টেবিলের ঠিক কোন পজিশনে মিস্টার এক্স অবস্থান করছে। অর্থাৎ দেখো, তাহলে এই যে মিস্টার এক্সের অবস্থানটা আমাকে জানতে গেলে কি করতে হচ্ছে, আমাকে বিভিন্ন জিনিসগুলো কি জানতে হচ্ছে। ঠিক একইভাবে এই যে নিউক্লিয়াসের চারিদিকে কী করে ইলেকট্রনগুলো থাকে, তো ইলেকট্রনগুলোর ঠিক অবস্থানটা ঠিক কোথায় রয়েছে, এই ইলেকট্রনের সঠিক অবস্থান বা পজিশন সম্পর্কে জানতে গেলে আমাকে কি করতে হবে, বা আমাদেরকে কী করতে হবে, কতগুলো কোয়ান্টাম সংখ্যার ভিত্তিতে তার পজিশন সম্পর্কে জানতে হবে। ঠিক যেমন আমরা কি করলাম, মিস্টার এক্সকে জানার জন্য আমাদের প্রথমে ধাপে ধাপে প্রথমে আমাদের বিল্ডিং জানতে হয়েছিল, সেই বিল্ডিংয়ের কত নম্বর ফ্লোর, সেই ফ্লোরের কত নম্বর রুম, আবার সেই রুমের ঠিক কোন টেবিলের কোন জায়গাটায় সে অবস্থান করে। অর্থাৎ এইভাবে আমরা কোয়ান্টাম সংখ্যা দিয়ে কী করবো, কোয়ান্টাম সংখ্যা দিয়ে ইলেকট্রনের পজিশনকে আমরা কী করবো জানার চেষ্টা করব। তো এই যে সংখ্যাগুলো, এই যে সংখ্যাগুলোকে আমরা কি বলে থাকি, কোয়ান্টাম সংখ্যা। যে সংখ্যা দিয়ে বা যে নাম্বারগুলো দিয়ে কী করতে পারবো, আমরা ইলেকট্রনগুলোকে কী করতে পারবো, বা ইলেকট্রনের কোনো একটা পজিশনকে বা কোনো একটা পার্টিকুলার ইলেকট্রনকে আমরা কী করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। সেই সংখ্যা হচ্ছে কি আমাদের কোয়ান্টাম সংখ্যা। তো এই কোয়ান্টাম সংখ্যাগুলো 4 ধরনের হয়। ক ধরনের হয়? 4 ধরনের হয়। প্রথমে এটা হচ্ছে এন, তারপরটা হচ্ছে এল, তারপরটা হচ্ছে এম, তারপরটা হচ্ছে এস। তো এগুলো কি বলে দিচ্ছি। এই যে এন বলা হচ্ছে, এটাকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, বা মুখ্য শক্তি স্তর বলা হয়, বা মুখ্য কোয়ান্টাম সংখ্যাও বলা হয়। তো এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা বলা হয়। কি বলা হয়? মুখ্য কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, এইটাকে বলা হয় গৌণ কোয়ান্টাম সংখ্যা। গৌণ বা দ্বিগাংশীয় বলা হয়, দ্বিগাংশীয়। গৌণ বা দ্বিগাংশীয় কি বলা হয়? কোয়ান্টাম সংখ্যা, যেটাকে ইংলিশে বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এরপরে এইটা যে রয়েছে এম, এটাকে বলা হয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, বা কি বলা হয়? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। লাস্ট যেটা রয়েছে সেটাকে বলা হয় ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, বা এটাকে বলা হয় তাকে স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার। তো এই যে কোয়ান্টাম সংখ্যাগুলো রয়েছে, এই কোয়ান্টাম সংখ্যার প্রত্যেকটাই কি করব, আমরা ডিটেলসে পুরো আলোচনা করব। আচ্ছা, তো তাহলে কোয়ান্টাম সংখ্যা কি জিনিস সেটা আশা করি সকলেই বুঝতে পেরেছি, যে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এমন কতগুলো সংখ্যা যে সংখ্যার সাহায্যে কোনো একটা আমরা ইলেকট্রনকে কী করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। ধরো এ হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে কি রয়েছে, বিভিন্ন কক্ষপথগুলো রয়েছে। তো এরকমভাবে ইলেকট্রনগুলো কি থাকে, প্রথম কক্ষপথে জানি আমরা 2টো থাকে, তারপর 8টা থাকে। ধরো এরকম কি রয়েছে, কোনো একটা পরমাণু রয়েছে, সেই পরমাণুর মধ্যে ধরো আমি এই ইলেকট্রনটাকে কী করবো, আইডেন্টিফাই করব। তো এই ইলেকট্রনটাকে আমাকে আইডেন্টিফাই করতে গেলে কী করতে হবে, কোয়ান্টাম সংখ্যা জানতে হবে। কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে কী করতে পারবো আমরা, এই যে পার্টিকুলার এই ইলেকট্রনটা কী করতে পারবো, আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো এবার আমরা তাহলে জানবো যে কী করে আমরা কোয়ান্টাম সংখ্যাগুলো সম্পর্কে জানবো, বা কোয়ান্টাম সংখ্যা দিয়ে কী করে আমরা ইলেকট্রনটাকে জানার চেষ্টা করব। আচ্ছা, তো প্রথমে যেটা জানবো আমরা সেটা হচ্ছে যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে কি বলা হয়ে থাকে, অনেক সময় মুখ্য শক্তি স্তর বলা হয়ে থাকে। আমরা কি দেখেছিলাম, বোরের পরমাণু মডেলে দেখেছিলাম যে এই রকম নিউক্লিয়াসকে ঘিরে, নিউক্লিয়াসের বাইরে থেকে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে কি থাকে, ইলেকট্রনগুলো অবস্থান করে। কি হবে, পুরো বৃত্তাকার হবে এটা। আচ্ছা,
তো মোটামুটি আঁকা হলো। তো এরকম কি পুরো এগুলো বৃত্তাকার হবে, ঠিক আছে। তো এরকম কি বৃত্তাকার কক্ষপথে কি থাকে, ইলেকট্রনগুলো অবস্থান করে। এবার কোনো একটা কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনগুলোর যে গড় শক্তি, সে একটা কি নির্দিষ্ট তার কি থাকে, একটা গড় শক্তি থাকে। তো ইলেকট্রনে যেমন প্রথম কক্ষে দুটো থাকে, তারপরে আটটি ইলেকট্রন থাকে। তো কোনো একটা কক্ষপথে বা বৃত্তাকার কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনগুলো কি বললাম যে সবসময় কি তাদের একটা গড় একটা নির্দিষ্ট শক্তি থাকে। তো সেই কারণে এই যে কক্ষপথ বা এই কক্ষপথগুলোকে কি বলা হয়, এগুলোকে মুখ্য শক্তি স্তরও বলা হয়। কি বলা হয় থাকে, মুখ্য শক্তি স্তরও বলা হয়ে থাকে। এবং এগুলোকে বিভিন্ন সংখ্যা দ্বারা কি করা হয়, ডিনোট করা হয় বা প্রকাশ করা হয়, তাই তো। ঠিক আমরা কি জেনেছিলাম যে প্রথম নিউক্লিয়াসের কাছেই যে কক্ষপথটি রয়েছে, যেটাকে কি করা হয়, কে কক্ষ বলা হয়। কি বলা হয়, কে। তারপরটাকে বলা হয় এল, তারপর একটা এম, তারপর একটা এন, তারপর একটা এরকম ও, তারপর একটা কি হবে, পি। তো এরকম কি পেয়েছিলাম আমরা, শক্তি স্তরগুলো পেয়েছিলাম, কে এল এম এন ও পি। তো কে এর ক্ষেত্রে যেখানে কি করা হয়, এন 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 এর মান দিয়েও কি করা হয়, এগুলোকে প্রকাশ করা হয়। তো এখানে এন এর মানটা কত ছিল, এন এর মানটা হচ্ছে 1, এখানে এন এর মান 2, এন এর মান 3, এন এর মান 4, এন এর মান 5, এন এর মান 6। এইভাবে কি করা হয়, এগুলোকে কি করা হয়, প্রকাশ করা হয়, তাই তো। আচ্ছা, তো এই যে কক্ষপথগুলো রয়েছে, এগুলো কি বললাম, একটা হচ্ছে কি শক্তি স্তর। এবং এখানে এই যে এন এর মান 1, এন এর মান 2, এন এর মান 3, তো এগুলো এই যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, এগুলোকে কি বলা হচ্ছে কি, মুখ্য কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ আমরা যদি কে কক্ষ বলি, কে কক্ষের ক্ষেত্রে যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, সেখানে এন এর মান কত, এন এর মান হচ্ছে 1। আবার যদি বলি এম এর কথা বলি, তাহলে এম এর ক্ষেত্রে যে কক্ষপথটি রয়েছে, অর্থাৎ সেখানকার যে কোয়ান্টাম সংখ্যার মান, মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান কত হবে, এন সমান কত হবে, এন সমান হবে 3। তাহলে এই যে কক্ষপথগুলোকে আমরা কি করছি, কতগুলো সংখ্যা দ্বারা কি করছি, সেগুলোকে প্রকাশ করে থাকি। এবং যে সংখ্যাগুলোকে কি বলা হয়ে থাকে, এগুলোকে বলা হয়ে থাকে কি, মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এবার এই যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা আমরা জানলাম, তো এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা পরমাণু সম্পর্কে কি কি ধারণা পেতে পারি, বা এর মধ্যে যে ইলেকট্রনগুলো রয়েছে, সেই ইলেকট্রনগুলো সম্পর্কে আমরা কি জানতে পারি। প্রথমে যেটা জানতে পারি যে এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে, সেটা হচ্ছে যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা বলে দিতে পারবো যে ইলেকট্রনটি কোন কক্ষপথে রয়েছে। তো মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি এন এর মান ধরো 3 হয়, তার মানে জানবো যে 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 কক্ষপথে ইলেকট্রনটি রয়েছে, সেই কক্ষপথটি হচ্ছে কি এম কক্ষ, তাই তো। অর্থাৎ এম কক্ষপথে কি রয়েছে, ইলেকট্রনটি রয়েছে, বা এম যে শক্তি স্তর রয়েছে, সেই শক্তি স্তরে কি রয়েছে, ইলেকট্রনটি রয়েছে। অর্থাৎ ইলেকট্রনটি কোন কক্ষপথে অবস্থান করে, সেই কক্ষপথটা সম্পর্কে আমাদের কি ধারণা বা আমরা জানতে পারি। আচ্ছা, আর কি কি জানতে পারি কোয়ান্টাম সংখ্যা থেকে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে? এছাড়া মুখ্য কোয়ান্টাম সংখ্যা আমরা জানতে পারি যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটি কতটা দূরে রয়েছে। অর্থাৎ নিউক্লিয়াস থেকে এই যে ইলেকট্রনের যে দূরত্ব, সেই যে ধারণাটা, অর্থাৎ নিউক্লিয়াসের এটা কাছে আছে না নিউক্লিয়াস থেকে দূরে রয়েছে, সেটা সম্পর্ক কিন্তু আমরা কি জানতে পারি, মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা জানতে পারি। এন এর মান যত বেশি হবে, তত কি হবে, নিউক্লিয়াস থেকে তত ইলেকট্রনের দূরত্ব তত বাড়বে। এন এর মান যত কমবে, নিউক্লিয়াসে সে তত কি থাকবে, কাছে থাকবে। আচ্ছা, আর কি কি জানতে পারি আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে? এখান থেকে আমরা জানতে পারি যে ইলেকট্রনগুলো যে অবস্থান করছে কক্ষপথে, সে কক্ষপথগুলোর যে এনার্জি বা ওই কক্ষপথে যে ইলেকট্রনটি রয়েছে তার এনার্জি সম্পর্কে কিন্তু আমরা একটা ধারণা পেয়ে থাকি। তো নিউক্লিয়াস থেকে, অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান যত বেশি হবে, তাহলে সেই ইলেকট্রনটি নিউক্লিয়াস থেকে তত দূরবর্তী স্থান অবস্থান করবে, এবং ওই কক্ষপথের যে এনার্জি বা যে শক্তি, সেটাও কি হবে, বৃদ্ধি পাবে। প্রথম যে কক্ষপথ রয়েছে কে, যেখানে কি এন এর মান হচ্ছে 1, তার তুলনায় কে এল কক্ষপথের যে শক্তিটি রয়েছে, যেখানে এন এর মান হচ্ছে 2, সেই শক্তি স্তরের মান বা সেই যে কক্ষপথের যে শক্তি, তার মান কি হবে, কে কক্ষপথ থেকে কি হবে, বেশি হবে। একইভাবে যত কোয়ান্টাম সংখ্যার মান বাড়বে, তত কি হবে, যে এনার্জি বা শক্তির মান, তো সেটা কি হবে, বৃদ্ধি পাবে। তো অর্থাৎ কি, যে এনার্জি সম্পর্কে কিন্তু কি পাওয়া যায়, বা শক্তি সম্পর্ক আমাদের একটা ধারণা পাওয়া যায় মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে। আচ্ছা, তো
এই হচ্ছে কি মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এবার এই কোয়ান্টাম সংখ্যার মধ্যে কি থাকে, বিভিন্ন বিভিন্ন সংখ্যায় কি থাকে, ইলেকট্রন থাকে। তো কোনো একটা কক্ষপথে ইলেকট্রন কতগুলো সংখ্যায় থাকে তার একটা কি রয়েছে, তার একটা নিয়ম রয়েছে, একটা সূত্র রয়েছে। যে সূত্র সাহায্যে কী করতে পারি আমরা, সেটাকে যে সূত্র দিয়ে সেটাকে আমরা মানে কতগুলো ইলেকট্রন সর্বোচ্চ একটা কক্ষপথে ধারণ করতে পারে সেটাকে আমরা সহজে ব্যাখ্যা করতে পারি। তো যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে 2n তার স্কোয়ার। তো এই 2n স্কোয়ার দিয়ে কী করতে পারি আমরা, কোনো একটা কক্ষপথে সর্বাধিক ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে সেটা কিন্তু আমরা পেয়ে যাই। যেমন ধরো উদাহরণ দিই যে এন এর মান যদি 1 হয়, অর্থাৎ প্রথম যে কোয়ান্টাম, অর্থাৎ এন এর মান 1 হচ্ছে মানে যে প্রথম যে কক্ষপথটি রয়েছে অর্থাৎ কে কক্ষপথ, যেখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান কত হচ্ছে n সমান 1। তো সেখানে যে সর্বাধিক ইলেকট্রন সে কক্ষপথে থাকতে পারে সেটা হচ্ছে অর্থাৎ প্রথমটা কি, কে কক্ষ সম্পর্কে জানছি আমরা, কে কক্ষপথ সম্পর্কে, তাই তো। তাহলে এই কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে, এন এর মান এখানে 1, তাহলে 1 এর স্কোয়ার, তাহলে কত হচ্ছে 2। আচ্ছা, একইভাবে যদি আমরা এন এর মান যদি কত হয় 2 হয়, তাহলে সেখানে টোটাল যে ইলেকট্রন থাকবে সেটা কত, 2 তার স্কোয়ার, তো কত হবে 8টি। এন এর মান যদি 3 হয় তাহলে সেটি কত হবে, 2 ইন্টু 3 তার স্কোয়ার, অর্থাৎ কত হবে 18টি। আচ্ছা, এন এর মান যদি 4 হয় তাহলে কত হবে, 2 ইন্টু 4 তার স্কোয়ার, অর্থাৎ কত হবে 32টি। এরপরে যদি এন এর মান 5 হয়, কত হয়, এন এর মান যদি কত হয় 5 হয়, এন এর মান যদি কত হয় 5 হয়, তো সেখানে যে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে সেই ইলেকট্রনের সংখ্যা কত হবে, 2 টু 5 তার স্কোয়ার। হিসাব অনুযায়ী কত হওয়া উচিত, 5 এর স্কোয়ার মানে 25, 25 দুগুণে 50টি। কিন্তু কি ইলেকট্রন 32টির বেশি কখনোই হবে না। অর্থাৎ এরপরে আমি যতই এন এর মান বসাই না কেন, 6, 7, 8, সবসময় কি এই ম্যাক্সিমাম যে ইলেকট্রন কোনো একটা কক্ষপথে থাকতে পারে সেটা হচ্ছে কতটি, 32টি। 32টি বেশি কখনোই হবে না। তো এটা হচ্ছে ধরো বলতে পারো যে এই যে 2n তার স্কোয়ার এই যে নিয়ম, তার একটা কি ব্যতিক্রম বা ডিমেরিটস বলতে পারো। এছাড়াও এই যে সূত্র এর কি আরও কিছু ডিমেরিটস রয়েছে। যেমন ধরো আমি যদি কোনো একটা পরমাণু ক্ষেত্রে একদম সর্ববহিষ্ঠ কক্ষপথটি দেখি, তাহলে ওই কক্ষপথে 8টির বেশি কখনো ইলেকট্রন থাকতে পারে না। কটি বেশি, 8টির বেশি কখনো সেখানে ইলেকট্রন থাকবে না। শেষ কক্ষে ঠিক আগের যে কক্ষপথটি রয়েছে সেই কক্ষপথে 18টির বেশি কখনো ইলেকট্রন থাকে না। তো এই যে বললাম এখন যে 32টি বেশি কোনো একটা কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে না, এবং সর্ববহিষ্ঠ কক্ষে 8টির বেশি কখনো ইলেকট্রন থাকে না, সর্ববহিষ্ঠ কক্ষে ঠিক আগের কক্ষে 18টির বেশি কখনো ইলেকট্রন থাকবে না। তো এই যে সংখ্যাগুলো বললাম, ইলেকট্রনের সংখ্যাগুলো, এগুলো কি এই যে 2n স্কয়ার রুল, সেটাকে একটা কি ব্যতিক্রম বা ডিমেরিটস বলতে আমরা পারি। আচ্ছা, তো কি জানলাম, এতক্ষণ জানলাম হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এবার এই কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি করতে পারি, একটা ইলেকট্রনের ক্ষেত্রে তার কৌণিক ভরবেগ কত হবে, অর্থাৎ কোনো একটা কক্ষপথে থাকাকালীন ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে তার একটা কি সূত্র রয়েছে। তো ইলেকট্রনের কৌণিক ভরবেগ কি করে পাবো আমরা, কৌণিক ভরবেগ, তো তার একটি সূত্র রয়েছে, সেটা হচ্ছে mvr ইকুয়ালস টু nh/2π। তো এই যে এন এর মান, এটা কি এন এর মান 1, 2, 3 যে কোনো মান হতে পারে। যদি এটা কে কক্ষপথ হয় তাহলে এন এর মান হবে 1, যদি এটা যদি এল কক্ষপথ হয়ে থাকে তাহলে এন এর মান হবে 2। অর্থাৎ যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা রয়েছে সেগুলোকে বসে কী করতে পারি আমরা, সেই কক্ষপথের ক্ষেত্রে কৌণিক ভরবেগ আমরা কী করতে পারি, নির্ণয় করতে পারি। তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি 1 হয় তাহলে এখানে এন এর মান 1 বসাবো, যদি মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান 2 হয় তাহলে এন এর মান 2 বসাবো, 3 হলে 3 বসাবো। এইভাবে কি হবে, আমরা ওই কক্ষপথের ক্ষেত্রে কি পাবো, আমরা ইলেকট্রনের কৌণিক ভরবেগ আমরা পেয়ে যাব। আচ্ছা, তো এ হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। কি জানবো আমরা, গৌণ কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, তো এই গৌণ সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়, এল দ্বারা বা এল চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করে থাকি। তো এই যে কোয়ান্টাম, এই যে গৌণ কোয়ান্টাম সংখ্যা এবার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এটা কি করে এসছে, যে
আমরা যে দেখেছিলাম যে বোরের যে সেখানে যে রেখা বর্ণালী লিখেছিলাম হাইড্রোজেনের ক্ষেত্রে রেখা বর্ণালী বামা সিরিজে, তো সেখানে আমরা এরকম কি দেখেছিলাম, 4টে আমরা রেখা বর্ণালী পেয়েছিলাম, তাই তো। যখন এই রেখা বর্ণালীগুলোকে কি করা হয়েছিল, উন্নত মানের বর্ণালীবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা গিয়েছিল, তখন দেখা গিয়েছিল যে এগুলোকে কি আরো সূক্ষ্ম সূক্ষ্ম লাইনে কি হয়েছিল, এরা বিভাজিত হয়েছে, এরকম সূক্ষ্ম সূক্ষ্ম লাইনে কি হয়েছিল, ভেঙে গিয়েছিল। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণালীগুলো তৈরি হয়েছিল আবার, তো এই যে সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণালীগুলো তৈরি হয়েছিল সেটাকে আমরা ব্যাখ্যা করার জন্য কি ব্যবহার করতে পারবো, গৌণ কোয়ান্টাম সংখ্যা। এই গৌণ কোয়ান্টাম সংখ্যাতে কি করতে পারবো আমরা, কিভাবে এই বর্ণালীগুলো আরো সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণালীতে ভেঙে যাচ্ছে সেটা কিন্তু আমরা ব্যাখ্যা দিতে পারি। আচ্ছা, তো এই যে গৌণ কোয়ান্টাম সংখ্যা, এর আগে যখন আমরা কি পড়ে এলাম সোমারফিল্ডের তত্ত্ব, সোমারফিল্ডে দেখেছিলাম কি যে সেখানে তিনি কি দিয়েছিলেন, কতগুলো উপবৃত্তাকার কক্ষপথের ধারণা দিয়েছিলেন, উপবৃত্তাকার কক্ষপথ। তো কোন একটা মুখ্য যে শক্তি স্তর রয়েছে বা যে মুখ্য যে কোয়ান্টাম সংখ্যা রয়েছে, সেই মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা শক্তি বা এনার্জি লেভেলের আন্ডারে কি থাকে, কতগুলো কি থাকে, উপবৃত্তাকার কক্ষপথ। তো এইরকম কি থাকে, কতগুলো উপবৃত্তাকার কি থাকে, উপবৃত্তাকার কক্ষপথ থাকে। তো একটু আগে আমরা যেমন বললাম যে যখন ইলেকট্রনগুলো অবস্থান করে এই বৃত্তাকার কক্ষপথ বা উপবৃত্তাকার কক্ষপথগুলো, তাদের এনার্জি লেভেলের পার্থক্যটা খুবই সূক্ষ্ম হয়। তো এই সূক্ষ্ম পার্থক্যটাকে যদি কোনো বর্ণালীবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা দেখি, তাহলে কিন্তু এই এনার্জি যে পার্থক্য সেটাকে কিন্তু ধরা পড়ে, এবং তার জন্য কি হয় যে এই যে রেখা বর্ণালীগুলো এরা কি হয়েছে, আরো সূক্ষ্ম সূক্ষ্ম বর্ণালীতে গিয়েছে, বিভাজিত হয়েছে। তো এবার আমরা জানবো তাহলে সেই গৌণ কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। এবার ধরো যে কি বললাম যে কোনো একটা যে মুখ্য যে কক্ষপথটি রয়েছে, সে মুখ্য কক্ষপথের আন্ডারে কি থাকে, কতগুলো উপবৃত্তাকার কক্ষপথ থাকে। অর্থাৎ এখানে যদি আমরা ধরি যে এই যে কক্ষপথটা নিয়েছি, কক্ষপথটা ধরো এখানে প্রিন্সিপাল যে কোয়ান্টাম নাম্বার সেটা হচ্ছে n সমান হচ্ছে 4। তাহলে n সমান যদি 4 হয়, তাহলে বলছে যে এর আন্ডারে কি হবে, এর আন্ডারে কতগুলো কি থাকবে, উপবৃত্তাকার কক্ষপথ থাকবে। কিরকম, অনেকটা সেগুলো যদি ডেম্বাকৃতি হয়, সেই ডেম্বাকৃতির কি থাকবে, কক্ষপথ থাকবে। যেগুলোকে কি বলা হয়ে থাকে, এগুলোকে বলা হয়েছে উপবৃত্তাকার কক্ষপথ। এইরকম তো এরকম দেখবে যে যে কক্ষপথগুলো রয়েছে এর যে ডিম্বাকৃতি বা যে উপবৃত্তাকার তার যে প্রবণতা সেটা কি হচ্ছে, কারো ক্ষেত্রে বেশি, কারো ক্ষেত্রে কি হচ্ছে কম। তো সবচেয়ে যে বেশি যে মানে উপবৃত্তাকার আকৃতি পেয়েছে যে কক্ষপথটি, সে কক্ষপথের ক্ষেত্রে এই যে কক্ষপথটি দেখতে পাচ্ছ, এই ক্ষেত্রে যে এল বা যাকে বলেছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, সে এল এর মানটা এখানে কত হয়, 0 হয়। এরপরে ঠিক যার উপবৃত্তাকার একটু কম, সেই কক্ষপথটির ক্ষেত্রে যে এল এর যে মান সেটা কি, এল এর মানটা হচ্ছে কত, এল এর মানটা হচ্ছে 1। আচ্ছা, তার আগে বলে দিই যে যে কোনো যে উপবৃত্তাকার যে কক্ষপথগুলো থাকে, এই উপবৃত্তাকার কক্ষপথে দুটো ফোকাস থাকে। তো ফোকাস একটা কি, একটা এই দিকে হতে পারে বা একটা কি এই দিকে হতে পারে, যে ফোকাসের দিকে নিউক্লিয়াসটি করে অবস্থান করে। তো যে কোনো একদিকে হয় এই দিকে, না হয় কি হবে এই দিকে, এই উপবৃত্তাকার কক্ষপথে ফোকাসে কি থাকবে, নিউক্লিয়াসটি অবস্থান করবে। তো এখানে ঠিক এইভাবে কোনো একটা দিকে কি দেখানো হয়েছে, নিউক্লিয়াসটিকে। তো এইভাবে কি উপবৃত্তাকার কক্ষপথগুলো কি হয়ে থাকে, উপবৃত্তাকার কক্ষপথগুলো একটা কক্ষপথের আন্ডারে অবস্থান করে, বা যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার রয়েছে তার আন্ডারে কি থাকে, কতগুলো উপবৃত্তাকার কক্ষপথ থাকে। তো এখানে যে এল এর মানটা কত, এল এর মানটা এরপরে হচ্ছে 1। এরপরে যে উপবৃত্তাকারটা আরো একটু কমে যাচ্ছে, অর্থাৎ এই যে এর ক্ষেত্রে কি হলো, এল এর ক্ষেত্রে এল এর মানটা হলো 1, এটার ক্ষেত্রে এল এর মানটা কত হলো 0। এবার এখানে দেখো এর ক্ষেত্রে যে এল এর মান সেটা হয়ে যাচ্ছে এখানে 2, এল এর মান কত এখানে 2। আর যেটা কি একেবারে বৃত্তাকার রয়েছে বা যার উপবৃত্তাকার যে আকৃতি সেটা সবচেয়ে কম, সেটার ক্ষেত্রে কি এল এর মানটা কত হবে, এল এর মানটা হবে 3। এবার দেখো এই যে উপবৃত্তাকার কক্ষপথগুলো রয়েছে, এই প্রত্যেকটাই কি রয়েছে, প্রত্যেকটাই কিন্তু যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা n = 4 তার আন্ডার রয়েছে। অর্থাৎ সেটা কি কক্ষপথ, সেটা হচ্ছে কে এল এম এন, অর্থাৎ সেটা কি n কক্ষপথ, অর্থাৎ এল
এন কক্ষপথ, এই যে এন কক্ষপথে রয়েছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা যেখানে এন সমান হচ্ছে 4, সে এন কক্ষপথের আন্ডারে কি রয়েছে এরকম উপবৃত্তাকার কক্ষপথ রয়েছে। এবং এখানে যদি আমরা এন এর মান প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দেখি উপবৃত্তাকার হতে প্রত্যেকটার ক্ষেত্রে কত হবে, এন এর মান হবে 4। তার কারণ প্রত্যেকে কি যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 4 বা এন যে কক্ষপথ রয়েছে সে কক্ষপথের আন্ডারে সবগুলো রয়েছে, তাহলে সব ক্ষেত্রে এন এর মান কত হবে 4, এটার ক্ষেত্রে এন এর মান 4, এটার ক্ষেত্রে কত হবে এন এর মান 4। তার মানে কি দেখতে পেলাম যে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান যতটা হবে ঠিক তার আন্ডারে কি থাকবে ততগুলো উপবৃত্তাকার কক্ষপথ থাকবে। যদি এন এর মান 4 হয়ে থাকে বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি 4 হয়ে থাকে তার আন্ডারে কি থাকবে 4খানা উপবৃত্তাকার কক্ষপথ থাকবে। যদি এন এর মান 3 হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যে উপবৃত্তাকার কক্ষপথের সংখ্যা সেটা কত হবে 3টি হবে। এন এর মান 2 হলে উপবৃত্তাকার কক্ষপথের সংখ্যা কত হবে 2টি হবে। তবে মনে রাখবে যে এন এর মান যদি 5ও হয় সেখানে কিন্তু যে উপবৃত্তাকার কক্ষপথের যে সংখ্যা ম্যাক্সিমাম সেটা কত হবে 4 হবে। এন এর মান 6 হলো কি হবে যে উপবৃত্তাকার কক্ষপথের সংখ্যা সেটা কত হবে 4ই হবে, অর্থাৎ 4-এর বেশি হবে না। এবার তাহলে কি দেখতে পেলাম, তাহলে দেখতে পেলাম যে এন এর সঙ্গে এল এর কি রয়েছে একটা রিলেশন রয়েছে, অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যার সঙ্গে যে গৌণ কোয়ান্টাম সংখ্যা রয়েছে অর্থাৎ যে গৌণ কোয়ান্টাম সংখ্যা রয়েছে সে গৌণ কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে কি যে এন এর মানের ক্ষেত্রে এর একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে 0 থেকে ... n-1 পর্যন্ত হবে গৌণ কোয়ান্টাম সংখ্যাগুলো। যেমন ধর একটা উদাহরণ দিই, ধর এন এর মান যদি কত হয় 4 হয়, তাহলে এন এর মান যদি 4 হয় তাহলে শুরুটা কি হবে গৌণ কোয়ান্টাম সংখ্যা সেটা শুরু হবে 0 থেকে, 0 তারপরে কি আসবে 1, তারপরে 2, লাস্টে কি হবে n-1 গিয়ে থামবে। অর্থাৎ এখানে যে 4 রয়েছে তাহলে n-1 কত হবে 3 হবে। তাহলে এ হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। তাহলে এন এর মান যদি 4 হয় তাহলে গৌণ সংখ্যা কত হবে 0, 1, 2, 3। এন এর মান যদি কত হয় 3 হয় সেক্ষেত্রে গৌণ কোয়ান্টাম সংখ্যা কত হবে, প্রথমে 0 থেকে শুরু হবে 0, 1, তারপর যেহেতু n-1 গিয়ে থামবে তাহলে কত হবে 2। একইভাবে এন যদি 2 হয় তাহলে কত হবে 0, 1। তাহলে এইভাবে কি হয় যে মুখ্য কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করবে যে গৌণ কোয়ান্টাম সংখ্যা কটা থাকবে বা সংখ্যাগুলো কি কি হবে, সেটা পুরোপুরি নির্ভর করছে কার উপর, যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা তার উপর। একইভাবে যদি এন এর মান 1 হয় তাহলে যে গৌণ যে কোয়ান্টাম সংখ্যা সেটা কত হবে 0। তার কারণ হচ্ছে যেহেতু n-1, তাই n-1 মানে কত 0, তবে আলটিমেটলি যে সংখ্যা একটাই হবে সেটা হচ্ছে কি 0। তাহলে কি জানলাম এইভাবে আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা কি পেতে পারি গৌণ কোয়ান্টাম সংখ্যা পেতে পারি। এখন এই যে 0, 1, 2, 3 এগুলোকে ব্যবহার করা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে, তো এই 0, 1, 2, 3 এগুলোর কি রয়েছে একটা প্রতীক বা একটা চিহ্ন রয়েছে যে চিহ্ন করা হয়। তো এল এর মান যদি কত হয় 0 হয়, এল এর মান 0 হলে সেক্ষেত্রে সেটাকে এস চিহ্ন দ্বারা কি করা হয় প্রকাশ করা হয়। এল এর মান যদি কত হয় 1 হয় সেটাকে পি দ্বারা, এল এর মান যদি কত হয় 2 হয় সেটাকে ডি দ্বারা, এল এর মান যদি কত হয় 3 হয় সেটাকে কি দ্বারা প্রকাশ করা হবে এফ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এল এর মান 1 মানে কি যে গৌণ কোয়ান্টাম সংখ্যাটি রয়েছে সেটাকে হচ্ছে এস উপকক্ষপথ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এফ উপকক্ষপথ। আচ্ছা, এবার আমরা এই কক্ষপথ তাহলে কি জানলাম যে এল এর ক্ষেত্রে এই যে এল এর মান দেখে কি সেগুলোকে কি দ্বারা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় সেগুলো সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা একটা মুখ্য শক্তি স্তর বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে কি করব যে গৌণ কোয়ান্টাম সংখ্যাতে কি করে যায় সেগুলো এবার আমরা দেখব। ধরো কে কক্ষপথ রয়েছে, কে কক্ষপথ রয়েছে কে কক্ষপথ, এই কে কক্ষপথের ক্ষেত্রে এন এর মানটা কত, এন এর মানটা হচ্ছে 1, অর্থাৎ যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা তার মান হচ্ছে 1। তাহলে এখানে যে যখন আমরা কি করব গৌণ কোয়ান্টাম সংখ্যা বের করবো এখানে, তাহলে এখানে যে এল এর মান সেটা কত পাবো, যেহেতু এটা এন এর মান হচ্ছে 1 তার মানে এল এর মান কত হবে 0 থেকে শুরু করে n-1, 0 থেকে শুরু করে n-1। তার মানে কি প্রথমে 0 নেব, আবার n-1 মানেও সেটাও কি 0, অর্থাৎ যে গৌণ কোয়ান্টাম সংখ্যা সেটা কটা পাবো আমরা একটাই পাবো। তাহলে প্রথম যে কোয়ান্টাম সংখ্যা নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা যেটা 1 সেখানে আমরা গৌণ কোয়ান্টাম সংখ্যা কী পাবো একটাই পাবো, সেটা কি কক্ষ, সেটা হয়ে যাচ্ছে যে কক্ষ যে উপকক্ষপটি রয়েছে সেই উপকক্ষটি কত হচ্ছে সেটা হচ্ছে 1
এস। 1s কেন এলো? কারণ এক্ষেত্রে যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা এর মান কত, সেটা হচ্ছে 1, এবং যে উপকক্ষপথটি রয়েছে 0, তার জন্য যে প্রতীক চিহ্ন ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে এস। তাহলে কত হবে? কে কক্ষপথের জন্য হবে 1s। এরপরে চলেছি আমরা এল কক্ষপথের ক্ষেত্রে, যেখানে এন সমান কত? এন সমান হচ্ছে 2, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেটা হচ্ছে 2। তাহলে এখানে যে এল এর মান সেটা কত হবে? 0 হবে, আর কত হবে? 1 হবে। তাহলে এক্ষেত্রে যে আমরা উপকক্ষপথগুলো পাবো সেটা হচ্ছে কত? যেহেতু এন এর মান 2, সেখানে 2, আর 0 জন্য কত আসবে? সেটা আসবে, চিহ্নটা আসবে এস। তাহলে কত হবে? 2s। আর একটা কী পাবো? এখানে দেখো এল এর মান আছে 1, তাহলে এন এর মান মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত? 2, তাহলে 2, আর এল এর জন্য কি আসবে? এখানে এল সমান 1 এর জন্য আসবে পি। তাহলে কী হবে? একটা 2s পাবো আর একটা 2p পাবো। অর্থাৎ এই যে এল কক্ষপথ, তার আন্ডারে যে দুটো উপকক্ষপথ রয়েছে, একটা হচ্ছে 2s এবং আরেকটা হচ্ছে কি 2p। একইভাবে যখন এল, অর্থাৎ এল কে এল, এবার এম, তো এম এর ক্ষেত্রে যখন কি করবো? এন এর সমান হচ্ছে 3, তো সেখানে কি এন এর সমান 3 হলে এখানে এল সমান কত হবে? 0, 1, 2, তাই তো? 0 থেকে শুরু করে n-1। এখানে তাহলে দেখো কী কী পাচ্ছি আমরা? মুখ্য কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 3, এটার জন্য আসবে এস, এটার জন্য আসবে কত? 3p, এটার জন্য আসবে কি 3d, যেটা আমরা দেখলাম। আচ্ছা, এবার ধরো এন যে কক্ষপথটি রয়েছে, যেখানে এন সমান হচ্ছে 4, সেখানে কী হবে? এল সমান হবে 0, 1, 2, 3। তাহলে এখানে কী কী পাবো আমরা উপকক্ষপথগুলি? একটা হবে 4s, একটা হবে 4p, একটা হবে 4d, আর একটা হবে 4f। তাহলে এইভাবে কি উপকক্ষপথগুলো আমরা পাবো। তো এই যে উপকক্ষপথগুলো পেলাম, এদের ক্ষেত্রে যে এনার্জি যে লেভেল বা যে শক্তির যে লেভেল, সেটা কি হবে? এনার্জি যদি আমরা ক্রম দেখি, তাহলে এস যে কক্ষটি রয়েছে, সে এস কক্ষ থেকে যে পি কক্ষে এনার্জি, সেটা কি হবে? বেশি হবে। পি কক্ষ থেকে ডি, ডি থেকে কি হবে? এফ, অর্থাৎ এফ পি ডি এফ, এই দিকে যত যাবো তত কি হবে? যে এই যে শক্তি উপকক্ষপথগুলোর, সেই শক্তির যে মাত্রা, সেটা কি হবে? বৃদ্ধি পাবে। আচ্ছা, এছাড়াও আমরা এখান থেকে কি একটা, এই যে অ্যাজিমুথের কোয়ান্টাম সংখ্যা জানলাম, অ্যাজিমুথের কোয়ান্টাম সংখ্যার নাম্বার থেকে আমরা কি করতে পারি? ইলেকট্রনের আমরা কৌণিক ভরবেগ জানতে পারি, যেটাকে বড় এল দ্বারা প্রকাশ করা হয়। তো বড় এল সমান হচ্ছে √L+1 h/2π। এবার এখানে এল এর মান ধরো 2, অর্থাৎ যে উপকক্ষপথটি যে রয়েছে 2, সেই উপকক্ষপথের ক্ষেত্রে যে অ্যাঙ্গুলার যে মোমেন্টটা, অর্থাৎ কৌণিক যে ভরবেগ, সেটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে এল এর মানটা 2, তাহলে 2+1 h/2π। তাই এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তো এইভাবে কি হতে পারে? কোনো একটা উপবৃত্ত কক্ষপথের ক্ষেত্রে আমরা ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে পারি। তো এ হলো আমাদের গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তো আজকে এই পর্যন্ত। এরপরে যে কোয়ান্টাম সংখ্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।